Good morning dear student, welcome to the way of solution number 1 study channel Boost Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছো জিকেজিএস কিং থেকে আমাদের ইতিহাসের একটি মক টেস্ট। হিস্টোরি থেকে তোমাদের পজিশন কেমন আছে এখন তো নিজেরাই নিজেকে যাচাই করতে পারবে। তো আমরা এখানে ইতিহাসে প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ মিলিয়ে সব রকম প্রশ্ন আছে, তোমরা অ্যানসার করে দেখো কেমন লাগে, মানে কটা হচ্ছে আর কি। তো আমার ক্লাস সকাল 7:30 থেকেই পাচ্ছো নভেম্বর মাসে, এবং প্রত্যেকেই আমাদের ক্লাস রুটিন দেখে নাও একবার সমস্ত স্যারের ক্লাস কখন কি হয়। তো আমাদের সব ক্লাসের নোটিফিকেশন বা লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে পাচ্ছ, এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড। যেমন নতুন একটা ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এটা আমাদের 6 নম্বর কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ। এর আগে কিন্তু 5টি ব্যাচ কমপ্লিট হয়ে গেছে আমাদের। WBB ফাউন্ডেশন এটা তো অলরেডি চলছে, ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হয়েছে, এসআই এর ফ্ল্যাগশিপে ডেসক্রিপটিভ ব্যাচ চলছে, আপার প্রাইমারি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ব্যাচ, এই সমস্ত ব্যাচ কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। তো প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে থাকবে, এবং প্রশ্ন আলোচনা আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, 1925 সালে কানপুরের কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে কে সভাপতিত্ব করেন? সত্যভক্ত মানবেন্দ্রনাথ রায়, সুভাষ বোস, সিংহারাভেলু চেটিয়ার। কোশ্চেন নাম্বার 1, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সিংহারাভেলু চেটিয়ার। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, পরবর্তী কোশ্চেন আসবো। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়? দেখো কোশ্চেনের 9টা কিন্তু একদম শেষে আছে। প্রত্যেকে কোশ্চেন পরীক্ষায় কিন্তু পুরোটা পড়তে হবে, একটু ধৈর্য ধরে কোশ্চেনটা পড়তে থাকবে, নয়তো এইখানে এন্ড করলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে। হিনজান, মহাযান, দিগম্বর, থেরবাদ। বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আমরা কোনটি পাচ্ছি না। হিনজান মহাযান দুটো ভাগ আছে জানি, দিগম্বর এটা তো জৈন ধর্মের, এটা আমরা জৈন ধর্মের একটি ভাগ, শ্বেতাম্বর, দিগম্বর, তো এটাই আমরা অ্যান্সার করব, বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠী নয়। থেরবাদ সেটাও কিন্তু বৌদ্ধ প্রাচীন সংঘ বা গোষ্ঠী, থেরবাদ নামে পরিচিত। তো থেরবাদ এটা বৌদ্ধ ধর্মীয় বিষয়বস্তু। তাহলে জৈন ধর্মের একটি ভাগ হচ্ছে দিগম্বর। ক্লিয়ার, তুমি অ্যান্সার করতে পারছো। অপশনগুলো পড়তে হবে, এবং কোশ্চেন হয়তো তোমার একটু অজানা হলেও দেখবে অপশন এলিমিনেট করতে করতে তুমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছো। কোশ্চেন নাম্বার 3, গৌতম বুদ্ধ এবং মহাবীর উভয় মৃত্যুবরণ করেন কোন রাজার সময়কালে? গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং মহাবীর জৈন ধর্মের 24তম অর্থাৎ শেষ তীর্থঙ্কর। তো দুজনে প্রায় সমসাময়িক ছিলেন, এবং মৃত্যু হয় খুব একটা ডিফারেন্স আমরা দেখব না। তাদের জন্ম এবং মৃত্যু কোথায় হয় স্থানগুলো পরীক্ষা আসে। তো গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগর গোরক্ষপুরের, আর মহাবীরের পাপাপুরীতে বিহারের। সরি, জন্ম মৃত্যু একটু দেখে নিতে হবে, ভুল হতে পারে আমার বলা। গৌতম বুদ্ধটা ক্লিয়ার আছে, গোরক্ষপুরে কুশীনগরে মৃত্যু হয়, আর জন্ম হচ্ছে নেপালের কপিলাবস্তু নবমিনী উদ্যানে। আচ্ছা, যাই হোক। তো অজাতশত্রু তখন রাজা ছিল হর্ষঙ্গ বংশের, বিম্বিসারের পরবর্তী রাজা তার পুত্র অজাতশত্রু, তার সময় কিন্তু দুজনের মৃত্যু হচ্ছে। আচ্ছা, মহাবীরের জন্ম এবং মৃত্যু এই বিষয়টা তোমরা একটু ক্লিয়ার করবে, নোট করবে। আমি বলেছি যদিও সংক্ষিপ্ত, গৌতম বুদ্ধ তোমরা অলরেডি জানো, ওটা আমি বলেছি, এবং মহাবীরের জন্ম মৃত্যু কোথায় হয় স্থানটা একটু কমেন্ট করে জানাতে হবে। কংগ্রেসের পূর্ববর্তী সংস্থাগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটি ছিল? কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885 সালে। তার আগে এখানে বলতে হবে
কোন সংস্থাটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল? কোশ্চেন নাম্বার 4, কলকাতার ভারত সভা গঠিত হয় কোন সালে? উত্তর কি হবে বলো? এটা কিন্তু আমরা এখানে অ্যান্সার নেব। কলকাতা ভারত সভা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি প্রতিষ্ঠিত ভারত সভা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল কংগ্রেসের পূর্ববর্তী। কংগ্রেস প্রতিষ্ঠা হয় আমরা জানি 1885-তে। তো তার আগে এই ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে? 1876 নাকি 75 বলো? 1876 সালে। 1876 সাল। সাম্প্রতিক খনন কার্য অনুসারে মান্দা সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? এই সিন্ধু সভ্যতা, এটাকে আমরা হরপ্পা সভ্যতাও বলে থাকি। সিন্ধু ও হরপ্পা সভ্যতার প্রায় 1500টি কেন্দ্র পাওয়া গেছে এবং এদের আমরা যদি পরিসীমাটা একটু দেখে নিই, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন কোন কেন্দ্রগুলো ছিল, তার মধ্যে মান্দাটা কোন প্রান্তে পড়ছে? মান্দা বা মান্ডা, এটি পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব। পশ্চিম প্রান্তে হচ্ছে সুতকাজেন্দার, উত্তর প্রান্তে মান্দা, দক্ষিণে দৈমাবাদ, পূর্বে হচ্ছে আলমগীরপুর উত্তরপ্রদেশে, দৈমাবাদ মহারাষ্ট্রে, দক্ষিণে পশ্চিমে সুতকাজেন্দার বেলুচিস্তান, যেটা পাকিস্তান ইরানের একদম কাছে। কোশ্চেন নাম্বার 6, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম হয়, এই মন্তব্য কে করেন? এই জাতীয় কংগ্রেস থেকে আমার ক্লাস করানো আছে, জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে, গুরুত্বপূর্ণ অধিবেশন নিয়েও ক্লাস করানো আছে, তোমরা একবার দেখে নেবে। কয়েক মাস আগে করানো আছে, যদিও একটু দেখে নিতে হবে। আর যদি বলো যে আরেকবার স্যার করেই দিন, তাহলে নেক্সট উইক করানো হবে। কমেন্ট করে জানাতে হবে, আমি কমেন্টগুলো দেখে নেব তোমাদের। তো এই মন্তব্য করেছেন লালা লাজপত রায়। বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয়? বঙ্গভঙ্গ কবে হয় বলতো? বঙ্গভঙ্গ 1905 সালে আমরা জানি। বাংলাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ইংরেজরা, লর্ড কার্জন তৎকালীন ভাইসরয় ছিল ভারতের। 1905 আমরা জানি, 1905 সালের জুলাই ফাইনালি বঙ্গভঙ্গ ঘোষণা হলো এবং কার্যকর হচ্ছে কয়েক মাস পর। সেটা হচ্ছে অক্টোবর মাসে, 16 অক্টোবর 1905-এ কার্যকর হচ্ছে। এবং বাংলাটাকে এমনভাবে ভাগ করা হলো যে একদিকে মুসলিম অধ্যুষিত বেশি, একদিকে হিন্দু অধ্যুষিত বেশি, মানে ঝামেলাটা যেন তৈরি হয় এদের মধ্যেই। তো বাংলা থেকে প্রচুর আন্দোলন শুরু হতো সেই সময়। আমরা জানি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান সব থেকে বেশি বললে কিছু ভুল বলা হবে না, কারণ সব থেকে প্রথমে যদি দেখো বিপ্লবী সংগঠন হচ্ছে অনুশীলন সমিতি 1902 কলকাতা ভারতের রাজধানী ছিল। ইংরেজরা এখানে থাকতো, এখান থেকেই যুদ্ধগুলো মানে বিপ্লবগুলো হতো, আন্দোলনগুলো বেশি এখানেই হতো। তো বাংলার ক্ষমতাটা কমানোর জন্য কি করলো? বঙ্গভঙ্গ। ইংরেজরা ঠিক টেকনিক্যালি এটাকে সেপারেট করার চেষ্টা করলো, বাংলাটাকে দুটো ভাগ করে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা হিন্দু মুসলিমের মধ্যে। সেই বীজটা রোপণ তারা করে গেছিল, যেটা আজকেও রেজাল্ট পাওয়া যাচ্ছে। যাই হোক, তো 16 অক্টোবর 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, আন্দোলন শুরু হলো, স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন। পাশাপাশি এই বঙ্গভঙ্গ আন্দোলনের চাপে একসময় তুলে নিতেই হলো। বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালের 12 ডিসেম্বর এবং বঙ্গভঙ্গ তারা রদ করলো, কিন্তু কলকাতাকে রাজধানী থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে গেল বাংলার গুরুত্বটা কমানোর জন্য। কলকাতায় ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কোশ্চেনটা আমরা একবার অলরেডি বলেছি। কলকাতা ভারত সভা প্রতিষ্ঠাতার নামটা আমি ওখানে আর লিখিনি। তো এখানে 1876 সালে আমরা বললাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাদের উদ্যোগে কলকাতায় ভারত সভা গঠিত হয়। মানসেবি আলা নামে উপাধি কার ছিল?
মানসাবে আলা উপাধি কার ছিল? বলো, মানসাব ই আলা উপাধি কার ছিল? মোহাম্মদ শাহ, খিজির খাঁ, ইলতুৎমিশ নাকি তোমার মোবারক শাহ? সঠিক উত্তর কি হবে বলো? তো এখানে উপাধিগত বিষয়গুলো অনেক সময় পরীক্ষা আসে, কার উপাধি কি ছিল। এখানে ইলতুৎমিশ, মোবারক শাহ, খিজির খাঁ। অপশন বি খিজির খাঁ সঠিক উত্তর হবে। খিজির খাঁ কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। সুলতানি যুগের 5টি বংশের একটি ছিল সৈয়দ বংশ। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খাঁ। ওকে, পরবর্তী প্রশ্ন আসবো। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী চরমপন্থী এই দুই বিভক্তিকরণের মূলে কোন আন্দোলনের ভূমিকা ছিল? কংগ্রেসের মধ্যে আমরা দেখব 1885 সালে কংগ্রেস তৈরি হচ্ছে। 20 বছর পরে, 22 বছর পরে গিয়ে কংগ্রেসের সদস্যদের মধ্যে দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে চরম নরম, চরমপন্থী নরমপন্থী। এই ভাগটা মূলত কবে হয়? 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে, যেটাকে ইতিহাসে সুরাট ভাঙন বলা হয়। সুরাট অধিবেশনে কংগ্রেসের যারা নেতৃবৃন্দ ছিল তারা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, চরমপন্থী নরমপন্থী। তৎকালীন বাংলাটাকে ভাগ করা হলো, বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গের রেসপেক্টে আমরা যদি দেখি স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন শুরু হলো। স্বদেশী মানে দেশের পণ্য গ্রহণ, বয়কট মানে কি? ইংরেজদের পণ্য বর্জন বা বয়কট করা। নিষ্ক্রিয় প্রতিরোধ ধারণা এখান থেকে আসে অরবিন্দ ঘোষের। তো এই যে জায়গাটা কিন্তু অ্যান্সার আমাদের করতে হবে স্বদেশী আন্দোলন 1905 সাল। এই 1905 সালের এই আন্দোলনের ভূমিকাটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু মতদ্বন্দ্ব শুরু হয়। একদল নরমপন্থী মডারেটস, একদল চরমপন্থী ভাগ হয়ে গেল 1907 সালে এসে। এখানে এই যে আন্দোলনগুলো আছে তোমরা কিছু না জানলেও অ্যান্সার করতে পারতে। এটা আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে, আর সুরাট ভাঙন যেটা 1907-এ, তার আগের ঘটনা আমাদের নিতে হবে। অসহযোগ আন্দোলন 1920, ভারত ছাড়ো আন্দোলন 1942। এখানে অ্যান্সার আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে, স্বদেশী আন্দোলন। তারিক ই মোবারক শাহী গ্রন্থটি রচনা করেন কে? তারিক ই মোবারক শাহী গ্রন্থের রচয়িতা কে? কোশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কি হবে? তারিক ই মোবারক শাহী গ্রন্থটি রচনা বাদাউনি, নাসিরউদ্দিন কুবাচা, ইয়াহিয়া বিন শিরহিন্দে, জিয়াউদ্দিন বারনি। উত্তর কি হবে? সৈয়দ বংশের মোবারক শাহ বলে একটা শাসক ছিল, তো তার নিয়েই তৈরি হয় তারিক ই মোবারক শাহী, ইয়াহিয়া বিন শিরহিন্দি রচিত। জিয়াউদ্দিন বারনি রচিত কি ছিল? একই রকম নাম, তারিক ই ফিরোজ শাহী। তারিক ই ফিরোজ শাহী। এই তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটি কে রচনা করেছেন এটাও কিন্তু পরীক্ষায় প্রচুরবার এসছে কোশ্চেনটা, এটাও খুব ইম্পর্টেন্ট। তারিক ই ফিরোজ শাহী জিয়াউদ্দিন বারনি রচিত। এটা গিয়াসউদ্দিন বলবন থেকে সেই ফিরোজ শাহ তুগলকের সময়কাল পর্যন্ত, গিয়াসউদ্দিন বলবন দাস বংশের রাজা ছিল, শেষের দিকে উল্লেখযোগ্য, তারপর খলজি, তারপর তুগলক, ফিরোজ শাহ তুগলক পর্যন্ত স্টোরি এই তারিক ই ফিরোজ শাহীতে আছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, আইহোল প্রশস্তি থেকে আমরা কোন বংশের পরিচয় পাই? বেঙ্গি চালুক্য বংশ, বাতাবি চালুক্য বংশ, সাতবাহন বংশ নাকি কুষাণ বংশ? আইহোল প্রশস্তি কে রচনা করেন? রচয়িতা কে? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। আমি একটা ক্লাস চেষ্টা করবো আগামী সপ্তাহে নেওয়ার, যে কোন প্রশস্তি, কোন লেখক, ইনস্ক্রিপশন লেখক কে, কি থেকে আমরা জানতে পারি কার লেখা, সেগুলো একটু আলোচনা করব আশা করছি। আর রচয়িতা রবি কীর্তি। রবি কীর্তি কার সম্পর্কে জানতে পারি? দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পারি। রবি কীর্তি ছিল দ্বিতীয় পুলকেশী সভাকবি।
দ্বিতীয় পুলকেশী। এই দ্বিতীয় পুলকেশী কোন বংশের রাজা ছিলেন? দ্বিতীয় পুলকেশী ছিল বাতাপি চালুক্য বংশের রাজা। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশীর সময়কাল সম্পর্কে আমরা জানতে পাচ্ছি আইহোল প্রশস্তি থেকে। এই পয়েন্টটা কিন্তু মনে রাখতে হবে। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেন রচিত সমুদ্রগুপ্তের ইতিহাস আমরা জানতে পারি এলাহাবাদ প্রশস্তি থেকে। একই রকম প্রশ্ন। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো কি? রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। উত্তর কি হবে? উত্তর হবে মহাভারত। এখন প্রশ্ন হচ্ছে এই রজমনামা মহাভারতের ফার্সি অনুবাদের নাম, এটা কে লেখেন? কোশ্চেনটা ক্লিয়ার? রজমনামা রচয়িতা কে? আচ্ছা, উপনিষদের ফার্সি অনুবাদ কে করে? ফার্সি অনুবাদ করেন দারাশিকো। দারাশিকো কে ছিল? শাহজাহানের বড় ছেলে। দারাশিকোটা পরীক্ষা আসে, এটা অনেকে ভুল করবে যে উপনিষদের ফার্সি অনুবাদ দারাশিকো, মহাভারত করলে হবে না। রজমনামা এটি ফার্সি অনুবাদ করে একজন নয়, ফৈজি এবং বদাউনি। রামায়ণ এর ফার্সি অনুবাদ কে করে? রামায়ণের ফার্সি অনুবাদ করেন মনে রাখবে বদায়ুনি। আর রজমনামার ফার্সি অনুবাদ করেছিলেন ফৈজি ও বদায়ুনি দুজন। রজমনামা মহাভারতের ফার্সি অনুবাদ ফৈজি এবং বদায়ুনি। আকবর একটি অনুবাদ বিভাগ করেছিলেন, সেই সময় ভগবত পুরাণের ফার্সি অনুবাদ করেছিল টোডরমল। ঠিক আছে, সেই অনুবাদ এই রজমনামা, রামায়ণ, মহাভারতের ফার্সি অনুবাদ শুরু হয় আকবরের সময়। অথর্ববেদের ফার্সি অনুবাদ করে হাজি ইব্রাহিম সিরহিন্দি, সেটা অনেক আগে। ঠিক আছে, উপনিষদটা কিন্তু পরে। আকবরের পুত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পুত্র শাহজাহান, শাহজাহানের পুত্র দারাশিকো। ঠিক আছে, দারাশিকো উপনিষদের ফার্সি অনুবাদ করে। রামায়ণের ফার্সি অনুবাদ করছে বদায়ুনি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন? উত্তর কি হবে এখানে? কোশ্চেন গুলো কিন্তু আমি আগেও মাঝে মধ্যে করিয়েছি, কিন্তু পরীক্ষা এসে গেছে, এইগুলো আরো একবার হাইলাইট করব তোমাদের সামনে। প্রশ্ন কমন পেয়ে যাবে হুবহু ডাব্লিউবিপি কনস্টেবলে, পাশাপাশি এসএসসি গ্রুপ সি যদি দাও আমাদের রাজ্যের, সেখানেও দেখবে কমন পেয়ে যাচ্ছ। অরবিন্দ ঘোষ, এগুলো সব নরমপন্থী রাজা, নরমপন্থী নেতৃবৃন্দ। আইনে আকবরী গ্রন্থের লেখককে? আইনে আকবরী গ্রন্থের লেখককে? খুব পরীক্ষা আছে, কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইনে আকবরী লেখককে? বদাউনি, শেখ মোবারক, আবুল ফজল, ফৈজি। উত্তর কি হবে? আইনে আকবরী গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আবুল ফজল এবং ফৈজি দুই ভাই, তার পিতার নাম শেখ মোবারক, একজন সুফি সন্ত বা সাধু ছিলেন। বদাউনি আকবরের সময় ছিল, আমরা দেখেছি মহাভারত এবং রামায়ণের অনুবাদে বদাউনি আছে।
নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কারা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত? তো এখানে উত্তর কি হবে? তোমরা এটা পারবে নিশ্চয়ই। লালবাল পাল। ইতিহাসে লাল বাল পাল নামে আমরা কার কার জানি? লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। 1 3 4। তিনি নরমপন্থী, একটু আগে আমরা দেখলাম নরমপন্থী। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই কোশ্চেনগুলো কিন্তু বহুবার পরীক্ষা আসে, এটা আমরা বারবার করাই। কেশরী এবং মারাঠা। মারাঠা কিন্তু একেবারে লেখাটা মারাঠা নয়, এটা হচ্ছে মহারাট্টা। মহারাট্টা বা মারাঠা অনেক জায়গায় লেখা থাকে। এই মারাঠা বা মহারাট্টা পত্রিকা, এটাও কিন্তু বাল গঙ্গাধর তিলক সম্পাদিত পত্রিকা। এটা ছিল ইংরেজি ভাষায়, এটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রিকা। নাম মারাঠা হলে উল্টো ইংরেজি, আর এই যে কেশরী এটা ছিল মারাঠা ভাষায় প্রকাশিত পত্রিকা। মারাঠা ভাষায় প্রকাশিত সংবাদপত্র বাল গঙ্গাধর তিলক। উত্তর হয়ে যাবে মহারাঠা বা মারাঠা পত্রিকার সম্পাদকও ছিল বাল গঙ্গাধর তিলক। কেশরী এবং মহারাট্টা বা মারাঠা, এই পত্রিকা দুটির সম্পাদনা করেছেন বাল গঙ্গাধর তিলক। কেশরী ছিল মারাঠি ভাষায়, আর মহারাট্টা বা মারাঠা যেটা আমরা বলে থাকি এটা ছিল ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদপত্র। কোশ্চেন নাম্বার 18। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতাকে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনগুলো ভুল করে আসতে হবে না, পরীক্ষা আসবে এবং এইগুলো সঠিক উত্তর করে আসতে হবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, গোবিন্দ বল্লভ পান্থ। অপশন ডি কেউ নয়। তো সঠিক উত্তর এখানে আমরা কি করব? সঠিক উত্তর করব মৌলানা আবুল কালাম আজাদ, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে আরো দুটো একটা ইনফরমেশন জেনে রাখো। যিনি হচ্ছে জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি হয়েছিলেন, সব থেকে কম বয়সে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, এবং টানা 6 বছর তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। ন্যাশনাল ফান্ড তোলার জন্য কত সালে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? একটা জাতীয় ফান্ড তৈরি করার জন্য একটা ন্যাশনাল কনফারেন্স হয়েছিল কত সালে? ডব্লিউবিসিসি এসছে, কোশ্চেনগুলো পরীক্ষা দিয়ে দিতে পারে। ডব্লিউবিপিতে অনেক সময় আসে, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো অনেক কোশ্চেন দেখবে পরীক্ষা হুবহু কমন পায়, কারণ ওই জায়গা থেকে যদি তুলে দেয় হয়ে গেল, ব্যাস সেম কোশ্চেন পাবো। 1885 সাল ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে হিলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? হিলবার্ট বিল মূলত কি বিষয়ক ছিল? হিলবার্ট বিল ছিল সাধারণত বিচার বিভাগীয় একটা সংস্করণ। কোন ইংরেজ সাধারণ ব্যক্তি ভারতে সেই সময় থাকতো, ইংল ভারতীয় সম্প্রদায়, তারা যদি কোনো অপরাধ করত তাদেরকে ভারতীয় বিচারকরা বিচার করতে পারতো না। হিলবার্ট বিলে ওটা তুলে দেওয়া হয় যে সে সবাইকে বিচার করতে পারবে। তো এটা নিয়ে আমরা দেখব যে ইঙ্গ ভারতীয় সেই সম্প্রদায়গুলো তারা কিন্তু একটা আন্দোলন করে এবং এটা নিয়ে বিতর্ক শুরু হয়, যেটাকে আমরা ইতিহাসে জানি হিলবার্ট বিল বিতর্ক। সালটা 1883 সালে। তৎকালীন ভাইসরয় ছিল লর্ড রিপন। লর্ড রিপনের সময় এই ভাইসরয় কে ছিল হিলবার্ট বিল বিতর্কের সময়? সেটিও কিন্তু পরীক্ষা আসে, এটা আমাদের জেনে রাখতে হবে। লর্ড রিপনের সময়। তো আমাদের নতুন যে ব্যাচ শুরু হচ্ছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যারা নতুন আছো আমাদের ব্যাচ নাওনি কোনোটা, এই ব্যাচ নিতে পারো, সমস্ত পরীক্ষার জন্য খুবই কার্যকরী ব্যাচ। এছাড়া ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ পাচ্ছ, অ্যাসাইনমেন্টসের ডেসক্রিপটিভ ব্যাচ, অন্যান্য ব্যাচ তো আছেই, আপার প্রাইমারি টেটের ব্যাচ, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির ব্যাচ, এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের। কোশ্চেন নাম্বার 21 বলছে শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় উক্তিটি কার?
লর্ড মাউন্টব্যাটেন, সিআর দাস, গান্ধীজি নাকি তিলক? কোশ্চেন নাম্বার 21, বলো। শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়। তো শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তিটি বলেছিলেন চিত্তরঞ্জন দাস, সিআর দাস। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমরা তা অর্জন করবই। স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেছিল দাদাভাই নওরোজি 1906 কলকাতা অধিবেশনে। স্বরাজ্য পার্টি এর প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? 1923 সালে। 1923-তে স্বরাজ্য পার্টি বা স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়। তো এখানে আমরা জানি চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু তারা যুক্ত ছিল এখানে। তো স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিল চিত্তরঞ্জন দাস। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 23-তে আসবো। 1907 সালে সুরাট বিচ্ছেদের পর আমরা দেখব 1916 সালে গিয়ে কংগ্রেস নরমপন্থী চরমপন্থী আবার মিশে যায়। লখনৌ অধিবেশন 1916, অম্বিকাচরণ মজুমদার, তার সময় কংগ্রেসের চরম নরমপন্থীদের মধ্যে মিলন ঘটছে এবং জাতীয় কংগ্রেস মুসলিম লীগের মধ্যে একটা চুক্তি হয় যেটাকে আমরা লখনৌ চুক্তি বলে থাকি। তো 1916 সালে আবার মিশে গেল, আবার একটা ভাঙন আসবে, সেটা 1918 সালে। বলা হচ্ছে সুরাট বিচ্ছেদের পর 1918 সালে কংগ্রেসের দ্বিতীয় ভাঙন ঘটে, যে কারণে সেটা কি ছিল? লখনৌ চুক্তি, মন্টেগু ঘোষণা, রাওলাট কমিশন নাকি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সভাপতি রূপে অ্যানি বেসান্তের নির্বাচন। এই চারটি অপশনের মধ্যে তোমরা কোন অ্যান্সারটি নেবে? সঠিক উত্তর হবে মন্টেগু ঘোষণা। কোশ্চেন নাম্বার 24, এদের মধ্যে কে প্রথম ইউরোপিয়ান যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এদের মধ্যে কে প্রথম? অ্যানি বেসান্ত, জর্জ ইউল, অ্যালান অক্টোবেন হিউম, আলফ্রেড ওয়েব। তো ইউরোপিয়ানদের মধ্যে আমরা জর্জ ইউল বা জর্জ উলে অনেক জায়গায় লেখা আছে, পাশাপাশি উইলিয়াম ওয়েদারবার্ন, অ্যানি বেসান্ত, তিনি আইরিশ ছিল। তো এই নামগুলো আমরা পাই। তো জর্জ ইউল এখানে সঠিক উত্তর হবে অপশন বি। 85, 86, 87, 88। কত সালে? 1888 সালে। 89 সালে ছিল উইলিয়াম ওয়েদারবার্ন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় অ্যালান অক্টোবেন হিউমকে, জাতীয় কংগ্রেসের জনক বলা হয় এবং প্রথম অধিবেশনের সভাপতি ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা তোমরা প্রত্যেকে জানো। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গান্ধীর সঙ্গে আরোইনের চুক্তি কত সালে হয়? 1931 সাল, 5ই মার্চ। সালের 5ই মার্চ। জাতীয় কংগ্রেস প্রথম গোলটেবিল বৈঠকে যোগ দেয়নি। 1930 সালে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল লন্ডনে, কংগ্রেস যোগ দেয়নি। এবার কি করবে? সেই সময় আইন অমান্য আন্দোলন চলছে, ঠিক আছে, ব্যাপারটা ক্যাজুয়ালি নিয়েছিল। লর্ড আরউইন তৎকালীন ভারতের ভাইসরয় এবার ইংল্যান্ডে একটা গোলটেবিল বৈঠকের আয়োজন করলো, ওখানে গিয়ে একটা ঝামেলা মিটিয়ে নেওয়া হবে, আর অন্যান্য বিষয়বস্তু ছিল। যোগ দেয়নি কংগ্রেস। মেন পার্টি যদি যোগ না দেয় আলটিমেট নেট ফল কি হবে? রেজাল্ট শূন্য। তখন আরউইন এসে একটা চুক্তিতে স্বাক্ষর করলো, যেটাকে আমরা গান্ধী আরউইন চুক্তি বলা হয়। সেই চুক্তির পরে আমরা দেখব দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস তথা মহাত্মা গান্ধী যোগদান করেছিল। তো এটা হেল্প করেছিল তেজ বাহাদুর শাফরু এই সন্ধিটা করার জন্য। তো আমাদের কোশ্চেন আলোচনা এখানে এন্ড হচ্ছে। 25 কোশ্চেন আমরা আলোচনা করলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। 25 ইতিহাসের কোশ্চেনে কে কত অ্যান্সার করেছো? কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড ছিল। একটা কোশ্চেন তুমি বলতে পারবে না স্ট্যান্ডার্ড নয়, সহজ হতে পারে, স্ট্যান্ডার্ড। এটা তোমরা হোমওয়ার্ক করলে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাসগুলো পেতে তোমরা সাবস্ক্রাইব করে থাকো TW
একাডেমি দ্য ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল এবং TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ পাচ্ছ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। এই অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।